দর্শক স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের বিশেষ টক শো এন মোহাম্মদ প্রেজেন্টস দ্য হট সিটে। প্রতি বৃহস্পতিবার রাত 11:35 এই আয়োজন নিয়ে আমরা হাজির হই আপনাদের সামনে। আজকের পর্বে কে থাকছেন অতিথি, চলুন দেখে নেই। বাংলাদেশের রাজনীতিতে জোট সরকার বা বিরোধী দল, সমঝোতা আর মাঠের বাস্তবতা, এই সমীকরণই মূল বিষয়। আজকের অতিথি সেই রাজনীতিরই এক সক্রিয় মুখ। রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা এই নেতা দীর্ঘদিন ধরে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার রাজনীতির সঙ্গে যুক্ত। দলীয় মুখপাত্র থেকে শুরু করে নেতৃত্বের গুরুত্বপূর্ণ জায়গায় উঠে এসে তিনি জোট রাজনীতির বিভিন্ন পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন। সাম্প্রতিক নির্বাচনে তিনি ছিলেন জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের একজন গুরুত্বপূর্ণ অংশীদার। তবে আসন সমঝোতার কারণে নিজে প্রার্থী না হয়ে জোটের বৃহত্তর স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ান এবং জোটের প্রার্থীদের পক্ষে মাঠে কাজ করার সিদ্ধান্ত নেন। এর আগে বিভিন্ন আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচিতে মাঠে সক্রিয় উপস্থিতি তাকে আলোচনায় এনেছে। বিশেষ করে জোটভিত্তিক রাজনীতি এবং নির্বাচন বর্জন বা অংশগ্রহণ, এই কৌশলগত সিদ্ধান্তগুলোতে তার ভূমিকা ছিল সরাসরি। কিন্তু প্রশ্ন এখনো রয়ে গেছে, জোটের রাজনীতি কি তাকে শক্তিশালী করেছে নাকি নিজের রাজনৈতিক জায়গাকে সীমিত করেছে? এই প্রশ্নগুলোর মুখোমুখি করতেই আজকের দ্য হট সিটে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সভাপতি রাশেদ প্রধান। দর্শক, আমাদের আজকের অতিথি রাশেদ প্রধান, মুখপাত্র জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা। রাশেদ প্রধান, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। যেই ইন্ট্রোতে আমরা যে কথাটা শুনছিলাম সেখান থেকে শুরু করতে চাই। তার আগে গতকাল থেকে আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে আপনাকে নিয়ে প্রচুর আলোচনা এবং সমালোচনা হচ্ছে। সরকার দলীয় পক্ষ থেকে আপনি বিষেধাগার করেছেন, এই বিষেধাগার শব্দটি ব্যবহার করা হয়েছে এবং আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিশ্চয়ই সরকারি দলের একটা অংশ থেকে এটা বলা হয়েছে, সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা তেমন কোনো মন্তব্য পাইনি। আর্টিকেল 39 সংবিধানে বাক স্বাধীনতার কথা বলা হয়েছে। সেই বাক স্বাধীনতার তো নিশ্চয়ই একটা সীমাও আছে। আপনি কি সেই সীমা অতিক্রম করছেন? ধন্যবাদ আপনাকে। হট সিটে বসে আসলে গরম লাগছে এবং যারা যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম। প্রথম প্রশ্ন, যেটা খুব কঠিন প্রশ্ন, হট সিটের মতো গরম প্রশ্ন, সেটা হচ্ছে গতকালকে আমার বক্তব্যের একটা শব্দকে কেন্দ্র করে নানাবিধ আলোচনা শুরু হয়েছে, আলোচনা এবং সমালোচনা। আপনি যেটা বললেন যে সরকার দলের একটা পক্ষ থেকে প্রতিবাদ জানানো হচ্ছে, সরাসরি সরকারের পক্ষ থেকে এখনো কিছু জানা যায় নাই, এবং একইভাবে আর্টিকেলের কথা বললেন, বাক স্বাধীনতার কথা বললেন। দেখুন, আমি আমার জায়গা থেকে যেটা বুঝি সেটা হচ্ছে, আমি এই মুহূর্তে বিরোধী দলে আছি, আমি রাজপথের মানুষ, সংসদের মানুষও না। তো আমি রাজপথের পালস বুঝে, জনগণের পালস বুঝে, জনগণ যেটা শুনতে চায় আমাদের মুখে সেই ভাষায় কথা বলতে অভ্যস্ত। আপনি ওই যে ইন্ট্রোতে নির্বাচনী প্রচারণার কথা বলছেন, তখনও তো আমার নানাবিধ শব্দ নিয়ে নানা রকম বিতর্ক সৃষ্টি হয়েছিল, সোশ্যাল মিডিয়াতে কথাবার্তা হয়েছিল, কিন্তু তখন আসলে এত ইফেক্ট দেখা যায়নি গতকাল থেকে যেটা দেখা যাচ্ছে। গতকালকের আর নির্বাচনকালীন শব্দগুলোর মধ্যে খুব একটা পার্থক্য নাই, কিন্তু গতকালকে এত বড় হয়ে গেল কেন? এত বড় হয়ে গেল কারণটা হচ্ছে, এই সময় একটা ক্ষমতাসীন সরকার আছে যেটা নির্বাচনের পূর্বে ছিল না। এই কারণে তখন এত বড় করে দেখা হয়নি। এখন একটা ক্ষমতার একটা আলাদা গরম আছে। আপনি যেমন আমাকে হট সিটে বসিয়েছেন, এরকম ক্ষমতার হট সিটটা আসলে অনেক হট। তো ওই জায়গাটার থেকে প্রতিক্রিয়া আসছে, এটাই স্বাভাবিক। আমার মনে হয় বাংলাদেশের মতো দেশে ওই যে জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা যেটা চেয়েছিলাম সেটা তো আসলে পাইনি, যে সেখানে আমি আমার কথাটা বলতে পারবো, আরেকজন আমাকে নিয়ে বলতে পারবে। এই জায়গাটা তো বোধহয় সৃষ্টি করতে পারিনি দেখেই এত আলোচনা সমালোচনা বলে আমার মনে হচ্ছে। নতুবা এটা আসলে এত বড় করে দেখার মতো কিছু না। আপনি রাশেদ প্রধান, আপনাকে প্রশ্ন করেছেন রাশেদ খান। তার ফেসবুক পোস্টে তিনি লিখেছেন আপনাকে উদ্দেশ্য করে, আপনি সকল লিমিট ক্রস করে বক্তব্য দিচ্ছেন। আপনার বিরুদ্ধে ছাত্রদল অথবা যুবদল কোনো অ্যাকশন নিলে আপনি কি করবেন? এমন একটা প্রশ্ন আপনাকে করেছে। সেম প্রশ্ন আমিও করছি, কি করবেন? আমি কিছুই করব না। আমার কি করার আছে? আমি তো আগেই বলেছি, আমি ইভেন পার্লামেন্টেরও সদস্য না, আমি রাজপথের মানুষ। ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে রাশেদ খান আর আমি পাশাপাশি ছিলাম, আমাদের দুইজনের নামই রাশেদ। উনি অত্যন্ত সাহসী ভূমিকা পালন করেছে ওই সময়। পরবর্তীতে দুইজনের মেরুকরণ দুই রকম হয়েছে। এখন উনি ওনার পোস্টের মাধ্যমে অথবা স্ট্যাটাসের মাধ্যমে ছাত্রদল যুবদল যদি আমার উপর কিছু করে বা আক্রমণ করে,
তাহলে আমার কি করার থাকতে পারে? কারণ উনি তো এখন সরকার পক্ষের মানুষ, আর আমি তো রাজপথের মানুষ। আমার কিছুই করণীয় নাই, আমার সাথে প্রশাসনও নাই, পুলিশও নাই, আমার সাথে জনগণ আছে। জনগণ সহানুভূতি জানাতে পারে, সেটাই হবে। আর সেইখান থেকে যদি আহত হই তাহলে চিকিৎসা নিতে হবে, যদি নিহত হয়ে যাই তাহলে তো চলে গেলাম আল্লাহর দরবারে, তাহলে তার বলার কিছু নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে, সত্য কথা বলতে যে যদি এখন ছাত্রদল যুবদলের আক্রমণের শিকার হতে হয়, অথবা রাশেদ খান যদি তাদেরকে ইঙ্গিতে বুঝিয়ে দেয় যে যাও আক্রমণ করো, তাহলে আক্রমণের শিকার হতে হবে। এর বেশি আমার কোনো কিছু করার নাই। তবে আমি যেটা বলতে চাই, আমি সত্য কথা বলতাম, এখনও বলি, ভবিষ্যতেও বলবো। এটার জন্য যদি জীবন দিতে হয় আমরা প্রস্তুত আছি, হাসিনার আমল থেকেই তো প্রস্তুত আছি। আর আমার এই লাইনটা সবসময় মনে পড়ে, জুলাই গণঅভ্যুত্থান 19 তারিখ, ওই সময় আমার ডান পাশের মানুষটা সরাসরি গুলি খেয়ে পড়ে মারা গেল, আমার সামনে একটা ছোট্ট পথশিশু মারা গেল, ওই দিন আমারও মারা যাওয়ার কথা ছিল। আমি এই মুহূর্তে আমার দ্বিতীয় জীবন কাটাচ্ছি। সো মৃত্যু ভয়ে যাচাই বাছাই করে কথা বলতে হবে, ওই জায়গাটাতে আমি আর বিশ্বাসী না। একসময় আসলে আশঙ্কা জাগতো, এটা কি বলবো নাকি বলবো না, একটু হলেও জাগতো, অস্বীকার করব না। এখন আর এই জিনিসটা কাজ করে না, কারণ আমি জানি আমি আল্লাহ প্রদত্ত দ্বিতীয় জীবন কাটাচ্ছি। এই কারণে এই ভয়গুলো কাজ করে না এখন। না, 24-এর যে গণ আন্দোলন, এই আন্দোলনের পরে ফ্যাসিজমের পতনের পরে যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম, সে বাংলাদেশ আমরা পেয়েছি কিনা এটা নিশ্চয়ই জনগণ যাচাই বাছাই করবে। কিন্তু আমার যেটা প্রশ্ন, এরপরে যে সরকার গঠন হলো তার 2 মাস অতিবাহিত হয়েছে। আগের যে তত্ত্বাবধায়ক সরকার বলি বা যে উপদেষ্টা পরিষদ ছিল, অন্তর্বর্তী সরকার, এইটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার রয়েছে। আপনারা 11 দলীয় জোট ছিলেন, বিরোধী দলের এখন আপনারা আসন পেয়েছেন, আপনি সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করেননি। কিন্তু এই আন্দোলনের পর যে সরকার গঠন হলো, তাকে তো একটা ন্যূনতম সময় দিতে হবে। সে সময়টা আপনারা দিচ্ছেন, তাদেরকে সহযোগিতা করছেন, নাকি সমালোচনা করে তাদেরকে পিছিয়ে দিচ্ছেন বা আরেকটা আন্দোলনের হুমকিও দিচ্ছেন? না, সুন্দর প্রশ্ন। আসলে জনগণেরও জানার অধিকার আছে। দেখুন, নির্বাচিত হয়ে আসার পর এই নির্বাচিত সরকার যেভাবেই নির্বাচিত হোক, সেটা ম্যানেজ ভোট হোক অথবা মেকানিজম হোক, যেটাই হোক, নির্বাচিত তো হয়েছে। নির্বাচিত হওয়ার পর এই বিএনপি সরকারের একই দিনে 2টা শপথ গ্রহণ করার কথা ছিল। একটা হচ্ছে জাতীয় নির্বাচনের মাধ্যমে আমি সংসদ সদস্য হব, আরেকটা হচ্ছে গণভোটের মাধ্যমে আমাকে এখন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হতে হবে। তো শপথ গ্রহণের প্রথম দিনই তো বিএনপি সরকার 70% মানুষ যারা হ্যাঁ ভোট দিয়েছিল তাদের সাথে বেইমানি করেছে। তো এখন সেই জায়গাটাকে তাদেরকে আমি কি সহযোগিতা করতে পারি? আমি কি তাদেরকে এটা বলতে পারি যে আপনারা যে নতুন করে স্বৈরাচার হতে চাইছেন বা নতুন ফ্যাসিজম সৃষ্টি করতে চাইছেন, এখানে আমাদের সমর্থন আছে? অবশ্যই না। তাহলে আমাদের কাজ ছিল হচ্ছে তাদের ভুলগুলোকে ধরিয়ে দেওয়া। আপনি খেয়াল করবেন, সংসদে বিরোধী দলীয় নেতা যারা রয়েছে 11 দলীয় ঐক্যের, তারা কিন্তু আলোচনার মাধ্যমে বারবার অনুরোধ করেছে, এখনও করছে, যে সংস্কার পরিষদ যেটা গঠন হওয়ার কথা ছিল সেখানে শপথ গ্রহণ করুন, আসুন আমরা জুলাই সনদটাকে প্রপারলি বাস্তবায়ন করি। এখন বিএনপি সেটা করতে রাজি না। এই সময় হয় আমাদেরকে আপোষ করতে হবে স্বৈরতন্ত্রের সাথে, অথবা আন্দোলন সংগ্রামে যেতে হবে। তো সেটারই 2টা পার্ট। একটা সংসদে, যারা সংসদে আছে তারা সংসদে বক্তব্যের মাধ্যমে রাখছেন, আমরা যারা সংসদে নাই আমরা সংসদের বাইরে আন্দোলন সংগ্রাম, রাজপথে, সেমিনারে, লিফলেট বিতরণে, গণসংযোগের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করছি। জনগণকে জানাচ্ছি যে আপনারা যে ভোটটা দিয়েছিলেন সেই ভোটটাকে কিন্তু বিএনপি গ্রহণ করে নাই, বেইমানি করা হয়েছে। তো জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে তারেক রহমান সাহেব নিজেই কিন্তু বলেছেন যে জুলাই সনদে যে ধারাগুলো আছে তার প্রতিটি আমরা বাস্তবায়ন করব। তো বাস্তবায়ন করার জন্য তো ন্যূনতম একটা সময় দিতে হবে, সে সময়টা কি আমরা দিচ্ছি? বাস্তবায়ন করার প্রক্রিয়া ছিল হচ্ছে শপথ গ্রহণের মাধ্যমে। আচ্ছা, সেই শপথ গ্রহণটাই তো করা হয় নাই। তো আপনি যদি শপথই গ্রহণ না করেন তাহলে আপনি বাস্তবায়ন করবেন আপনার ইচ্ছা মাফিক। যেভাবে করে আমরা কমিটেড ছিলাম, সকল রাজনৈতিক দল 8.5 মাস ধরে বৈঠক হয়েছিল ঐক্যমত্য কমিশন। নির্বাচন হওয়ার আগে বিএনপির একটা নেতাও তো বলেনি আমরা গণভোট মানি না, গণভোটের প্রয়োজন নাই, গণভোটে আপনারা ভোট দিয়েন না, শুধু ধানের শীষকে দিয়েন। একটা নেতাও বলেছে? বলে নাই। বরং আমরা জনাব তারেক রহমানের মুখে একবার শুনতে পেয়েছি আপনারা দয়া করে হায়ের পক্ষে ভোট দিবেন। বগুড়ার জনসভায়, রাইট, জনসভায় ওপেন বলেছিল। তো তাহলে জনাব তারেক রহমান তো হার পক্ষে আহ্বান জানিয়েছে, হ্যাঁ ভোটটা কোথায় দিবেন? গণভোটে। তাহলে এখন আপনি এসে বলছেন আমি গণভোট মানি না, গণভোট অধ্যাদেশ মানি না, গণভোটের সংবিধানে নাই।
তাহলে তো আপনি সরাসরি বিট্রে করেছেন। আপনাকে যে সময় দিব অক্ষরে অক্ষরে পালন করবেন, কিসের উপর বেস করে? আইনের উপর, সংবিধানের উপর, গণভোটের সাথে না, মানে গণভোটকে মেনে নিয়ে না। এটা তো আপনি নির্বাচনের আগে একবারও বলেননি জনগণকে। কেন বলেননি? আমাদের বর্তমান স্পিকার নির্বাচনের পর মুখ ফসকে হোক ভুল করে হোক বলে ফেলেছে কিন্তু, যে তখন গণভোটে রাজি না হলে নির্বাচন পিছিয়ে যেত, আমরা এই কারণে রাজি হয়েছি। তার মানে আপনি তো সরাসরি প্রতারণা করেছেন। এই প্রতারণার জবাবদিহিতা তো আপনাদের করতে হবে, আপনারা করছেন না। আপনারা সংবিধানের দোহাই দিচ্ছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যে গণভোটটা হয়েছিল সেটা কোন সংবিধানে ছিল, কোন ধারায় ছিল, কোন আইনে ছিল? সেইটাকে যদি আমরা রেসপেক্ট করি, স্যালুট জানাই, তাহলে এখন কেন মেনে নিতে পারছি না? এটাই তো স্বৈরতন্ত্রের লক্ষণ। সংবিধানের ধারায় তো অনেক কিছুই ছিল না, কিন্তু তার অনেক কিছুই হয়েছে। এখন সংবিধান তো জনগণের প্রয়োজনে, অ্যাবসলিউটলি জনগণের প্রয়োজনের জন্য যদি সংবিধান সংস্কার করতে হয় তাহলে তো নিশ্চয়ই আইন প্রণেতারাই সেটা করবেন। অবশ্যই। সেটা নিয়েই তো এখন বিতর্ক তৈরি হচ্ছে। আমরা শেষ পর্যন্ত অপেক্ষায় থাকি যে আসলে কোথায় গিয়ে দাঁড়ায় এই রাজনীতি বা এই নির্বাচন। যদি ছোট্ট করে বলেন, এই যে 2 মাসের সরকার কেমন দেখলেন, আপনার পর্যবেক্ষণ কি? এবং প্রধানমন্ত্রীর যে উপদেষ্টা পরিষদ বা ওনাকে যারা তথ্য সরবরাহ করে তাদের নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? দুইটা প্রশ্ন, আমি সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করি। আসলে আমি একটা নিয়ত করেছিলাম, সেই নিয়তটা আমাকে ভেঙে ফেলতে বাধ্য হতে হয়েছে। আমি নিয়ত করেছিলাম যে কোনো সরকার গঠন করার পর একটা টার্ম আছে পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজে, এটাকে বলে হানিমুন পিরিয়ড, 100 days। আমি চিন্তা করেছিলাম 100 দিন দেখব, তারপর আমি প্রথম মুখ খুলব সরকার ভালো করছে না খারাপ করছে। সরকার আমাকে বাধ্য করলো প্রথম দিনই মুখ খোলার জন্য, যখন তারা শপথ নিল না। শুরুতেই তো বেইমানি। আচ্ছা, এরপরে এত দ্রুত সব কিছু ঘটতে থাকলো। আপনি খেয়াল করে দেখবেন, সর্বপ্রথম যেটা আমার কাছে খুব দৃষ্টিকটু লাগলো সেটা হচ্ছে দলীয়করণ। প্রশাসনের বিভিন্ন জায়গায় এই যে আমরা ভোটের অধিকারের জন্য এতদিন ধরে লড়াই সংগ্রাম করলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সংগ্রাম আন্দোলন পরিচালনা করেছিলাম। তো সেই আন্দোলন সংগ্রামের পর বিএনপি ক্ষমতায় এসে বিভিন্ন জায়গায় প্রশাসনে বিএনপির লোক বসিয়ে দেওয়া শুরু করলো, মানে অটো সিস্টেমে। ওই শেখ হাসিনা যেমন ওই যে অটো পাস করায় দিত, তো তারেক রহমানের সরকার এসে অটো প্রশাসনের লোক বসানো শুরু করে দিল। এটা আমার কাছে খুব খারাপ লেগেছে। এর পরপর আমি দেখলাম আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি বললো যে মব সংস্কৃতি, মব কালচার রাখা হবে না, বলা মাত্রই দেখলাম মব শুরু হয়ে গেল। ইউনিভার্সিটির ভিসি পরিবর্তনে তারা মবের আশ্রয় নিল, মব সংস্কৃতি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেটা ছিল বিসিবি, এখন সেটা আমি বলতে বাধ্য হচ্ছে এটা বিএনপি ক্রিকেট বোর্ড, ওটা সংক্ষেপ করলেও বিসিবি হয়। নেতাদের পুত্র এবং সহধর্মিনী দিয়ে, এইটাও তো একটা মব কালচার। আগের কমিটিকে আপনি যেই পদ্ধতিতে ভাঙলেন এবং অ্যাডহক কমিটি ঘটনা মানে করলেন, এটাও মব কালচার। এরপর আপনি দেখুন চারপাশে বিভিন্ন রকমের মবের আলামত দেখা যাচ্ছে। হাসনাতের উপর আক্রমণ হচ্ছে, আমি জানি না হয়তো এখন আমার উপরেও আক্রমণ আসবে, কারণ আমাকে তো বিতর্কিত করার চেষ্টা চালানো হচ্ছে। পীর সাহেবকে হত্যা করা হচ্ছে বা বিভিন্ন জায়গায় হামলা করা হচ্ছে তৌহিদি জনতার নামে। তো মব কালচার তো আরও বেড়ে গেছে আমার কাছে মনে হয়। তো সরকার তো এটা নিয়ন্ত্রণ করতে পারছে না। স্বরাষ্ট্রমন্ত্রী যার কাজ ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘিরে, উনি ওই অংশটা বাদ দিয়ে আইন বিভাগ নিয়ে প্রধানমন্ত্রীর প্রক্সি হিসাবে এই কাজগুলোতে বেশি মনোযোগ দেওয়া শুরু করেছেন। কেন আমি জানি না। তো এই জিনিসটাও আমার কাছে বেশ খারাপ লেগেছে। এবং আপনি খেয়াল করবেন, একটু আগে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলাপ করছিলাম, এর বাইরে কিন্তু সরকার সংস্কারের জন্য আরেকটা অবস্থা সৃষ্টি করেছিল। সংস্কারের জন্য 2টা পথ ছিল, একটা জুলাই সনদ যেটা আমরা সবাই স্বাক্ষর করেছিলাম, আরেকটা হচ্ছে অধ্যাদেশ। বিভিন্ন রকমের অধ্যাদেশ কিন্তু সরকার করে গেছে। এবং সেখানে আপনি বেছে বেছে বিএনপি সরকার, যেই বিএনপিতে সবচেয়ে বেশি মানুষ গুম হয়েছে, সেই বিএনপি গুম অধ্যাদেশ বাতিল করে দিতে চায়, গণভোট অধ্যাদেশ বাতিল করে দিতে চায়, মানবাধিকার অধ্যাদেশ বাতিল করে দিতে চায়, পুলিশ অধ্যাদেশ বাতিল করে দিতে চায়, বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার জন্য সেই অধ্যাদেশও বাতিল করে দিতে চায়। তো একটা সরকারকে স্বৈরাচার হওয়ার জন্য, ফ্যাসিজম সৃষ্টি করার জন্য নিজের পক্ষে যেই আইনগুলা দরকার হয়, সেই সব কিছুতেই বিএনপির আপত্তি। আর বাকি সবগুলো তারা পাশ করিয়ে দিয়ে বলছে যে এত অল্প সময় দেখেন না আমরা 90টা করে ফেলেছি। তো তাহলে আমরা করছি তো সংস্কার, কোন অংশগুলা করছেন না? এই অংশগুলা বলেন কেন করছেন না? এই জিনিসগুলো আমাকে ব্যথিত করেছে এবং আমার কাছে মনে হয়েছে বিএনপি ওই নতুন স্বৈরাচার হয়ে উঠতে যাচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো। আমি আমার বক্তব্যের মধ্যেও বলেছি, যেটা নিয়েও খুব সমালোচনা হয়, যে ভারত আমাদের শিখাইতে চায়
যে এ ফর আওয়ামী লীগ, বি ফর বিএনপি, দুইটা আসলে একই, মানে ঘুরে ফিরে ফলাফলটা সেই একই দিকে যাচ্ছে। এটা আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল না, এই কারণে আমি হানিমুন পিরিয়ডটা আসলে দিতে পারিনি। আগেই আমার কাছে বলতে বাধ্য হয়েছি আমি যে বিএনপি সরকার আসলে ওই ভারতের দেখানো পথ, আওয়ামী লীগ যেভাবে ভারতের হয়ে কাজ করতো সেই একই পথে হাঁটা শুরু করে। আপনি যে জোটের সঙ্গে রাজনীতি করলেন বা আপনারা নির্বাচন করলেন, সেই জোটের তো একটা বড় অংশ এখন বিরোধী দল হিসেবে সংসদে আছে। বিরোধী দল কি ভূমিকা পালন করছে বলে আপনি মনে করছেন? বা আপনারা যখন আলোচনায় বসেন তখন সরকার দলকে তো অনেকটা পথ দেখিয়ে দেওয়াটাও বিরোধী দলের দায়িত্ব, সেই দায়িত্ব কি আপনার জোট পালন করছে? না, দেখুন এখানে আসলে যেই মানুষটা ঘুমিয়ে আছে তাকে আপনি ডেকে ঘুম থেকে উঠাতে পারবেন, যে ঘুমের অ্যাক্টিং করে পড়ে আছে তাকে আপনি উঠাতে পারবেন না, এটা সম্ভব না। এখন বিরোধী দল শুরু থেকে এই যে সংবিধান সংস্কার নিয়ে মানে মাইক্রোফোনের ফ্লোর পাওয়ার জন্য যতখানি যুদ্ধ করতে হয় তাদেরকে, এবং আপনি দেখবেন সংসদের সময় যেভাবে বরাদ্দ হয়, স্পিকার সাহেব মাননীয় স্পিকারের ডান পাশে 20 মিনিট, 30 মিনিট, 50 মিনিট, এদিকে হাসনাত আবদুল্লাহ 2 মিনিটের জন্য কান্নাকাটি করে। তো এই অল্প সময়ে বিরোধী দলকে আসলে প্রত্যেকটা বিষয় তুলে ধরে আনতে হয়। আজকে সকালবেলাও আমাদের 11 দলের শীর্ষ নেতাদের একটা বৈঠক ছিল, ওইটার মধ্যেও জরুরি আলাপ শেষে আমরা যখন আড্ডার ছলে ছিলাম তখনও ওখানে অনেকে বলছিল যে সংসদে এত স্বল্প সময় এতগুলা টপিক আমাদের আনতে হয়, শুধুমাত্র সংবিধান সংস্কার না, তো এই যে জ্বালানি তেলের সংকট, এই যে হামের প্রাদুর্ভাব, এবার আইসিইউতে সিট পাওয়া যাচ্ছে না, সারের দাম বৃদ্ধি হয়ে গেছে, মায়ানমারে সার পাচার হচ্ছে, এইদিকে কৃষি কার্ডের নাটক চলছে, নানাবিধ জটিলতা চারপাশে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষ কষ্টে আছে, এতগুলা পয়েন্ট আমাদেরকে 2 মিনিটে শেষ করতে হয়। এক সংবিধান নিয়ে বলতে যেই তো আমাদের 5-10 মিনিটের মতো সময় লেগে যায়, আমি বাকি পয়েন্ট আনবো কখন? তারপরেও আমরা চেষ্টা করছি যথাসম্ভব আনার, এটা নিয়ে আলোচনা হচ্ছিল। ইরানে হামলা, আন্তর্জাতিক পরিমণ্ডলের অর্থনীতি, আমাদের অর্থনীতি, কৃষক কার্ড, বিভিন্ন কার্ড সরকারের পক্ষ থেকে দেয়া হচ্ছে, এইগুলোকে আপনারা নাটক কেন বলছেন? এগুলো তো মানে সত্যিকার অর্থে যদি বাস্তবায়ন হয় তাহলে তো মানুষ উপকৃত হবে, তাই নয় কি? নিশ্চয়ই নিশ্চয়ই, কোনো সন্দেহ নেই। আমি আগের পয়েন্টটা একটু শেষ করে নিই। তো সংসদে যেই সময়টা আসলে বরাদ্দ থাকে, বিরোধী দলের পক্ষে আসলে সম্ভব হচ্ছে না সবগুলো বিষয় তুলে আনা। এই কারণে আমাদের আসলে বিভিন্ন সভা সেমিনারও করতে হচ্ছে যে বিষয়গুলোকে তুলে আনার জন্য। তো আপনার আগের প্রশ্নের উত্তর এক লাইনে যদি বলি, বিরোধী দল, সংসদীয় টিম এবং আমরা যারা সংসদের বাইরে আছি, আমরা একত্রিত হয়ে কাজ করছি প্রত্যেকটা বিষয়ে জনগণের সামনে তুলে আনার, একই সাথে সরকারকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার যে এই জায়গাগুলোতে কাজ করার সুযোগ আছে। আর আপনি পরে যেটা জিজ্ঞেস করলেন সেটা হচ্ছে যে কার্ডের যেই ব্যাপারটা, আসলে দেখুন আমি আমার জায়গা থেকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে ওই যে নির্বাচনের পূর্বে জনাব তারেক রহমান অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিল। আমার কাছে পুরো বিষয়টা দেখে মনে হচ্ছে ওই যে হানিমুন পিরিয়ড, এইটার মধ্যে প্রত্যেকটা প্রজেক্ট সব কিছু একটু একটু করে উনি একটা পাইলটের মতো একটু একটু করে শুরু করে ছেড়ে দিতে চাচ্ছেন। কারণ দেখুন আপনি যখন ফ্যামিলি কার্ড প্রথম দফা বিতরণ করলেন, দ্বিতীয় দফাটা আর হচ্ছে না কেন? দ্বিতীয় দফার কোনো খবর আমরা পাচ্ছি না। কৃষি কার্ড একটা গতকালকে শুরু হলো, যেখানে কৃষকরা প্রতি মাসে 210 থেকে 220 টাকা পাবে। আমি আসলে জানি না 210-20 টাকা দিয়ে কৃষকের কি হবে। সারের যেই দাম বেড়েছে গত কয়েকদিনে, প্রতি বস্তাতেই তাদের 250 থেকে 400 টাকা পর্যন্ত বেশি দিতে হচ্ছে। এখন এই কৃষি কার্ডের কার্যক্রমটা কি আমার কাছে কনফিউজ লাগে, এবং এই কৃষি কার্ডের অ্যাপ্লিকেশন করার জন্য যে সিস্টেমটা করা হয়েছে, আপনি প্রান্তিক অঞ্চলের একটা কৃষককে যে বলেন যে আরেকজনের সাহায্য নিয়ে করতে, তাও তিনি পারছেন না। সো এই সব কিছু মিলিয়ে আমি যেটা বলছিলাম যে আবার দেখবেন আপনি ওই যে 25 কোটি গাছ লাগিয়ে ফেলবো, কোথায় লাগাবেন? জায়গাটা কোথায়? লজিক্যাল স্টেটমেন্টই না, সেই গাছ লাগানো তো শুরু হচ্ছে না। খাল খনন করবেন, এই সময়ের মধ্যে এতখানি, কোথায় সেটা? উদ্বোধন হয়েছে, তারপরের আপডেটটা কি? একজন জার্নালিস্ট হিসেবে আপনার কাছে আমি জানতে চাই। একটা উদ্বোধন করা হয়েছে কিন্তু জাঁকজমকপূর্ণভাবে, ঢাক ঢোল পিটিয়ে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথে জনাব তারেক রহমান খাল খনন উদ্বোধন করেছে, তারপর 1 ইঞ্চি এগিয়েছে উদ্বোধনের পর খবর নিয়ে দেখেন। আমি আপনার মাধ্যমে আমার এলাকায় উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে, বাট এখনো কার্যক্রম শুরু হয়নি। এক্স্যাক্টলি, তো সবকিছু লোক দেখানো হচ্ছে। যেহেতু আমি বলেছি এগুলো করব, সব একটু একটু করে শুরু করব, জনগণকে দেখাবো করছি, আসলে এরপর আর কোনো কিছু নাই। এই কারণে একটু নাটক বললাম।
আচ্ছা, তাহলে আমরা নিশ্চয়ই সামনে যাতে এটা নাটক না হয়, মানুষের আসলেই কাজে লাগে সেই আকাঙ্ক্ষাই থাকবে। এবং নিঃসন্দেহে। একটু ব্যক্তি রাশেদ প্রধানে ফিরতে চাই। আপনার বাবা প্রাজ্ঞ রাজনীতিবিদ ছিলেন, দীর্ঘদিন রাজনীতি করেছেন, এই বিএনপির সাথেই অনেক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, সেই ধারাবাহিকতায় আপনিও রাজনীতিতে এসেছেন। আমরা রাজনীতিতে সবচেয়ে বড় কথা যেটা বলি পরিবারতন্ত্র। ধরেন আপনার বাবা রাজনীতিবিদ ছিলেন, আপনি রাজনীতি করছেন, খালেদা জিয়া বা জিয়াউর রহমান সাহেব রাজনীতি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, তার ছেলে প্রধানমন্ত্রী হয়েছে। আমরা কি এই ধারাবাহিকতা ভাঙতে পারবো, বা আপনি এটা এনজয় করেন কিনা, বা কখনো প্রশ্নের সম্মুখীন হন কিনা যে বাবার সূত্র ধরেই রাশেদ প্রধানও একটা দলের প্রধান? অনেকবার, নিঃসন্দেহে এই প্রশ্নের আমি পেয়েছি অসংখ্যবার, এবং এতে আমি মোটেও বিব্রত বোধ করি না। এবং এইটা আমাদের দলের মধ্যেও আলোচনা হয়, হাসি ঠাট্টা হয়, মজা হয়, গল্প হয়, নতুন যে আসে সে জানতে চায়। তো আমি আপনাকে আপনার মাধ্যমে জনগণকেও এটা জানাতে চাই, সেটা হচ্ছে নিঃসন্দেহে পরিবারতন্ত্রটা সাপোর্ট আমরা করি না। আমরা যেটা চাই সেটা হচ্ছে ওই নেতৃত্বটা গড়ে উঠুক। যেমন গত সপ্তাহেও আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে আলোচনা চলছিল, ওইখানেও আমরা আলোচনা করছিলাম যে নতুন নেতৃত্ব কবে উঠে আসবে, কবে দায়িত্ব গ্রহণ করবে, এই জিনিসটা করা প্রয়োজন। তবে সাবকন্টিনেন্টে যে কালচারটাতে যেই জিনিসটা হয় সেটা হচ্ছে এখানকার মানুষ এই ধরনের নেতৃত্ব পছন্দ করে। আমি ব্যক্তিগতভাবে এইটার সাথে একমত না। আমার কাছে মনে হয় যে যোগ্য তার প্রপার নেতৃত্বে আসা উচিত। তবে এখানে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া আসেনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্যতা ছিল বলেই উনি ওই জায়গা পর্যন্ত যেতে পেরেছে। আমার একটা ঘটনা বারবার খুব স্ট্রাইক করে দেশনেত্রী সম্পর্কে। তৎকালীন এরশাদ বিরোধী আন্দোলন, আওয়ামী লীগের একটা মিছিল বের হবে, শেখ হাসিনা মিছিলের নেতৃত্ব দিতে যেতে সাহস পাচ্ছেন না, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সিদ্ধান্ত নিয়ে এগিয়ে গেলেন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই সময় আওয়ামী লীগের মিছিল হয়েছিল। এটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এইটা ওনাকে, এই ডিসিশনটা নেওয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিখিয়ে দিয়ে যায়নি। ওনার মধ্যে নেতৃত্ব গুণ ছিল বলে উনি দেশনেত্রী, এই কারণে উনি আপোষহীন, এই কারণে আমরা সবাই ওনাকে শ্রদ্ধা করি, রেসপেক্ট জানাই, স্যালুট জানাই। আমি যেটা বলতে চাচ্ছিলাম, ওই যোগ্যতা যদি না থাকে তাহলে শুধুমাত্র আপনি পিতা মাতার পরিচয় দিয়ে কখনোই বেশি দূর আগাতে পারবেন না। মানে মেসির ছেলে কিন্তু মেসি হবে কিনা এটা সময় বলে দিবে, তার যদি যোগ্যতা থাকে তাহলে হবে, না হলে মেসির পরিচয় দিয়ে মেসির ছেলে কিন্তু আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলার হতে পারবে না। সো যোগ্যতাটা থাকতে হবে, শুধুমাত্র পরিবারতন্ত্রে আগিয়ে যাওয়ার সুযোগ না। যোগ্যতা না থাকলে সর্বোচ্চ মেসির সাথে গিয়ে গ্যালারিতে বসা যাবে, কিন্তু মাঠে পারফরমেন্স না করতে পারলে সম্ভব না। রাশেদ প্রধানরা নিশ্চয়ই পারফরমেন্স করেই রাজনীতিতে টিকে থাকবে। আপনি এই গত নির্বাচনে, আমি বলবো আপনি একটি দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়েও আসন সমঝোতায় ছাড় দিয়েছেন। এবি পার্টিও একাধিক আসনে নির্বাচন করেছে, কিন্তু রাশেদ প্রধান নির্বাচন করেনি। কোন শর্তে ছাড় দিলেন? আগামীতেই বা কি পাবেন এই ছাড়ের ফলে? না, এবি পার্টির সাথে কম্পারিজন আমি কম্পারিজন না, আমি মানে বলার জন্য যে এবি পার্টিও, আমরা তো আসলে বড় দল ছোট দল বলতে ওই তিনটা দল বাদে বাকি সবাইকে ছোট দল বলা হয়, কিন্তু দল তো কোনো ছোট বড় নাই। সেই জায়গা থেকে উদাহরণ কাউকে ছোট করার জন্য না, সেটাই। সো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমরা ওই সময় 8টি দল একসাথে আন্দোলন করতাম এবং আমাদের 8টা দলের একসাথে নির্বাচনে অংশগ্রহণ করার কথা ছিল। শেষ মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের ছেড়ে চলে যায়, যে আমাদের সাথে নির্বাচনে একসাথে যাবে না। তো তখন আমরা 7টা দলে পরিণত হই। আমার নির্বাচন করার কথা ছিল পঞ্চগড় 1 আসন থেকে, যেটাকে বাংলাদেশ 1 আসন বলা হয়, আমার বলতে খুব গর্ব লাগে, বাংলাদেশ 1। তো ওখান থেকে আমার নির্বাচন করার কথা ছিল এবং প্রস্তুতিও ছিল। তো সেই সময় এসে আমাদের সাথে আরও 3টা দল সংযুক্ত হয়, যেইটার মধ্যে একটা দলের নাম এনসিপি, যারা আমরা মনে করি এই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের একটা বড় অংশ কিন্তু এনসিপিতে আছে। তো যাদের জন্য মূলত এই নির্বাচনটা আমরা পেলাম, সেই নেতৃত্বকে আমার মনে হয়েছিল আমার ওই রেসপেক্টটা জানানো উচিত। তো যখন আমাদের আসন সমঝোতার টেবিলে আলোচনা চলছিল, তখন আমি মানে এই বিষয়টা একটু বিব্রতকর হয়ে গেছিল, যেহেতু যে আমি দীর্ঘদিন ধরে আছি এখানে এবং এনসিপি হঠাৎ করে আসলো এবং পঞ্চগড় 1-এ এনসিপির নেতা হচ্ছে সার্জিস আলম। সো আমার মনে আছে যে জামাতের সাথে আলোচনার সময় আমি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলেছিলাম যে আমি চাই আমার আদরের ছোট ভাই সার্জিস, যে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল,
সে নির্বাচন করুক, সেইটার প্রকৃত দাবিদার, আমি তার সমর্থনে থাকব। এটা ছিল প্রথম ঘটনা। এবং পরবর্তীতে আমাকে বাংলাদেশ জামাতে ইসলামীর মূল নেতৃত্ব থেকে বলা হয়েছিল যে পঞ্চগড় 2 আসন যেটা, সেখানে নির্বাচনে দাঁড়ানোর জন্য। আমার কাছে মনে হয়েছে পঞ্চগড় 2-এ জামাতের যে ক্যান্ডিডেট সুফি ভাই, উনি বিগত নির্বাচনের আগের 1 বছর অত্যন্ত সুন্দরভাবে প্রচারণা করেছে। একদম শেষ মুহূর্তে যে পঞ্চগড় 1 হয়নি দেখে যে আমি জাতীয় নেতা, আমি বলবো সুফি ভাই আপনি সরেন, আমি দাঁড়াবো, আমার কাছে মনে হয়েছে এটা কোনো ভালো দৃষ্টান্ত হতে পারে না। তা আমি ওই জায়গাটাকে বলেছি না, সুফি ভাই এতদিন কষ্ট করেছে, উনি নির্বাচন করবে এবং আমি আমার জায়গা থেকে চেষ্টা করব সারা বাংলাদেশে প্রচারণা চালানোর ঐক্যের বৃহত্তর স্বার্থে। এটাই আসলে আসন ছেড়ে দেওয়ার মূল কারণ। সেই সুবাদে আপনি পুরো বাংলাদেশ চষে বেরিয়েছেন এবং প্রতিটি জনসভাতে আপনি বক্তব্য দিয়েছেন। কেমন রিয়াকশন পেলেন মানুষের কাছ থেকে? আমিও আপনার বেশ কিছু বক্তব্য শুনেছি। মানুষের আন্তরিকতার জায়গাও ছিল, আবার কিছু হিংসাত্মক বক্তব্যও ছিল। মানে হিংসা বেশি ছড়িয়েছেন না ভালোবাসা বেশি পেয়েছেন? না, চমৎকার প্রশ্ন। আসলে আমার ইচ্ছা ছিল হচ্ছে সারা বাংলাদেশ চষে বেড়ানোর। তো প্রথম টার্গেট ছিল হচ্ছে 300 আসন ঘুরবো, তারপর মনে হলো এটা সম্ভব না, 64 জেলা ঘুরবো, তারপর দেখলাম সেটাও সম্ভব না। আমি সর্বসাকুল্যে 27টা জেলায় পদার্পণ করতে পেরেছি। ওই গাড়ি পাস করার সময় বিভিন্ন জেলার উপর দিয়ে যেতে হয়েছে, কিন্তু নেমে গণসংযোগ বা বক্তব্য দেওয়ার সুযোগ হয়েছে 27টা জেলায়। এর বেশি আসলে পারি না, এই দুঃখটা আমার রয়ে গেছে। যাই হোক, তো ওই সময় আসলে প্রচারণা নির্বাচনের আগের বক্তব্যের মধ্যে পজিটিভ সাইডও থাকবে, নেগেটিভ সাইডও থাকবে। আমাদের 11 দলীয় ঐক্য জিতে আসলে কি করবে, কেমন বাংলাদেশ গড়বে, আমরা দুর্নীতি করব না, মানবিক বাংলাদেশ গড়ে তুলবে, এইসব বিষয় যেমন থাকবে, আমাদের প্রতিপক্ষ অথবা প্রতিদ্বন্দ্বী কি ভুল করছে, কি কি পয়েন্ট তারা বলছে যেগুলো আমাদের কাছে মিথ্যা মনে হচ্ছে, এটাও তো জনগণের সামনে ধরিয়ে দেওয়াটা দায়িত্ব। তো আমি আসলে বক্তব্যটা, নির্বাচনী বক্তব্য এরকমই হয়, আপনার নিজের পজিটিভিটি আপনি তুলে ধরবেন, প্রতিপক্ষের নেগেটিভিটি তুলে ধরবেন। তো সেভাবে করেই সব জায়গায় কথা বলার চেষ্টা করেছি। আমি আসলে ওই সময় জনগণের অসম্ভব ভালোবাসা পেয়েছি। মানে শুধুমাত্র তখন না, এখনও এটা পাচ্ছি। ওই যে আপনি আগের প্রশ্নে যেটা বললেন যে আসন ছেড়ে দেওয়া নিজে থেকে, এটা আসলে যারা তৃণমূলের জনগণ তারা খুব পজিটিভলি নিয়েছিল। তো ওইটার একটা এক্সট্রা কেয়ার আমি পেতাম। আমার কাছে মনে আছে প্রত্যেকটা সমাবেশস্থলে পৌঁছানোর পর এবং ওখান থেকে বের হওয়ার সময়, সেটা জামাতের কর্মী হোক, এবি পার্টির হোক, এনসিপির হোক, খেলাফতের হোক, যারই হোক, সবাই আপন ভেবে আমাকে জড়িয়ে ধরতে চাই। তো এটা আমার জন্য একটা বিশাল পাওয়া। কারণ আসলে রাজনীতি, যে পার্লামেন্টে যাব, এমপি মন্ত্রী হব, মানে এই স্বপ্ন নিয়ে যারা পলিটিক্স করে তাদেরকে আমার কাছে ব্যক্তিগতভাবে বিজনেসম্যান মনে হয়, পলিটিশিয়ান মনে হয় না। আর আমার সুবিধাটা কি, আমি পারিবারিকভাবে পলিটিক্স দেখে এসেছি। তো আমার মরহুম দাদা, আপনি বাবার কথা বলেছেন, আমার মরহুম দাদা পাকিস্তান পিরিয়ডের লাস্ট স্পিকার, হি ওয়াজ দ্য লাস্ট স্পিকার, দেন বাংলাদেশ হয়ে গেছে সভাপতি, রাইট, উনি মুসলিম লীগে ছিলেন। সো আমি আসলে একটা মানে রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠার কারণে মিডিয়া বলেন, পুলিশ বলেন, অ্যারেস্ট বলেন, ক্ষমতা বলেন, সব কিছুই ছোটবেলার থেকে দেখে বড় হয়েছে। তো এই কারণে আমাকে এই জিনিসগুলো একটু কম টানে। একই সাথে সাথে আমি মনে করি পলিটিশিয়ানদের ক্ষমতা বেস পলিটিক্সটা একটু কম করা উচিত। আমাদের দেশের 99% মানুষের টার্গেট হচ্ছে এমপি হব, মন্ত্রী হব বা বড় বড় কিছু হব। এই জায়গাটার বাইরেও পলিটিক্স আছে। তো ওই পলিটিক্সের মানুষ আসলে ইদানি আমি খুব কম দেখি। আমি এক্সাম্পল দিয়ে বলতে পারি, মৌলানা ভাসানীকে আমি খুব কম দেখি। আমি আসলে অনেক ভাসানীকে দেখতে চাই, আমি অনেক ওসমান হাদিকে দেখতে চাই, আমি অনেক শফিউল আলম প্রধানকে দেখতে চাই, যারা আসলে আদর্শিক রাজনীতি করেছে। সো এই জায়গাটা একটু মিসিং। সো আমি আসলে ওই লক্ষ্য নিয়ে রাজনীতি করি। এই কারণে আপনার আগের প্রশ্নে একটা পয়েন্ট ছিল যে ছেড়ে দিলেন, যে পরে যে কি পেলেন, কি পাবেন, কি পেয়েছি, কি পাবো, কি আশ্বাস, কি কমিটমেন্ট? নো কমিটমেন্ট। আমি জামাতের সাথে কোনো দস্তখতে যাই নাই যে আমাকে পরবর্তীতে এটা দিতে হবে, ওটা দিতে হবে, সুযোগ সুবিধা দিতে হবে। নো, আমার কাছে তখন মনে হয়েছিল 11 দলীয় ঐক্য যদি ক্ষমতায় আসতে পারে, আমরা একটা ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়তে পারবো। দ্যাট ওয়াজ মাই টার্গেট। আমি ওই টার্গেটে কাজ করেছি। সো কি পেলাম, কি হারালাম, এটা ব্যবসায়ীরা চিন্তা করে, আমি আমার জায়গা থেকে অন্তত করি না। আরেকটি প্রশ্ন করতে চাই, জামাতের সাথে জোট হয়েছে, আপনাদের যে রাজনীতির ধারা, এই ধারার সাথে বা বিশ্বাসের সাথে জামাতের সাথে তো নিশ্চয়ই বেশ কিছু পার্থক্য ছিল। তারপরেও জামাতের সঙ্গে জোট হয়েছে, জামাতের ভেতর থেকে দেখার সুযোগ হয়েছে। আপনার অবজারভেশন কি, কেমন জামাতকে দেখলেন? আচ্ছা, এইখানে
এখানে আমি একটু প্রথমেই ডিফার করব, জামাতকে আগে দেখি না, ব্যাপারটা তো ঠিক না, আগে দেখেছেন, কিন্তু আগের বিশ্বাস এবং জামাতের সাথে এখন জোট করার পরের বিশ্বাস, এর মধ্যে কোনো গুণগত না, পার্থক্য হয়েছে এইটাও আমি কিনা? ডিফার করব। কেন? আমরা যখন 20 দলীয় জোটে ছিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 20 দলীয় জোট, পরবর্তীটা কথা বলছি না, এবং 4 দলীয় জোট থেকে যখন 18 দলীয় জোট হলো, পরে 20 হলো, এই 4 থেকে 18 দলীয় জোট রূপরেখা নির্ধারণের দায়িত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার মরহুম পিতাকে দিয়েছিল, শফিউল আলম প্রধান। উনি 18 দলীয় জোটটাকে গড়ে তুলেছিলেন দেশনেত্রীর নির্দেশনায়, পরবর্তীতে 20 দল হয়। তো তখনও তো জামাত আমাদের জোট শরীক। কাছে থেকে দেখার সুযোগ যে এবারই প্রথম হয়েছে ব্যাপারটা তা না, শুরু থেকেই দেখে আসছি। এখন বলতে পারেন যে এটা আরো গভীরভাবে মেশার সুযোগ হয়েছে। তা আরো গভীরভাবে মিশে যেটা দেখলাম, ওই যে আদর্শিক জায়গা যদি বলেন, আমরা তো ইসলামিক দল না, জামাতে ইসলামী ইসলামিক দল হলেও ওনাদের একটা জিনিস আমার খুব ভালো লাগে, তারা দেশপ্রেমিক। আমাদের যেটা মূল লক্ষ্য উদ্দেশ্য, আমরা দেশপ্রেমিক রাজনৈতিক দল, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে চাই। এই জায়গাগুলোতে জামাতের সাথে ম্যাচ করে। এর ব্যতীত ওনারা ইসলামিক রাজনৈতিক দল, আমরা ইসলামিক রাজনৈতিক দল না। কিন্তু দিন শেষে তো আমি একজন মুসলিম, আমি একজন বাংলাদেশি, আমি তো আল্লাহকেই মানি। তো ওনারা যখন এই যে সমাবেশে, আমার মনে আছে আপনি নির্বাচনী সমাবেশের কথা বলছেন, সমাবেশের মধ্যে সমাবেশ স্থলে আমরা যখন একসাথে নামাজ পড়তাম, কি অভূতপূর্ণ একটা দৃশ্য। মানে এইটা আমি আমার বন্ধুদের সাথে খুব গল্প করি যে নামাজের সময় হয়েছে, মঞ্চে দাঁড়িয়ে যাচ্ছে, শুধুমাত্র মঞ্চ না, সামনে একটু আগে যাদেরকে দেখলাম যে ঠাসাঠাসি করে কয়েক লক্ষ মানুষ, কিভাবে জানি তারাও একটা সিরিয়াল করে ফেললো, কাতার হয়ে গেছে, কাতার হয়ে গেল, নামাজ পড়লো, আবার প্রোগ্রাম শুরু হলো। এই যে সুশৃঙ্খল একটা জিনিস, এই জিনিসটা শুধুমাত্র আমি জামাত বলবো না, 11 দলীয় ঐক্য যেইভাবে করে জিনিসটাকে দেখিয়েছে, এটা অন্য কোনো জায়গায় অসম্ভব। মানে আমি ফেসবুকে একটা ভিডিও দেখছিলাম, আমার কাছে খুব মজা লেগেছে, এটা আসলে এখানে বলা ঠিক কিনা জানি না, প্যারালালি 2টা ভিডিও। ওই সময় বিএনপির সমাবেশ চলছে, 11 দলের চলছে, নামাজের সময় আসলো, মঞ্চে সালাউদ্দিন সাহেবরা সহ কয়েকজন নামাজে দাঁড়িয়েছে, দর্শক কাতার ওভাবেই বসে আছে, ঘুরে ফিরে বেড়াচ্ছে, আর এইখানে দর্শক কাতার সহ, অডিয়েন্স সহ, স্টেজ সহ সবাই নামাজ পড়ছে। মানে পার্থক্যটা আসলে দেখা যায়। সো জামাতকে কাছে থেকে দেখে ভালো লেগেছে। এবং আরেকটা জিনিস ভালো লেগেছে, জামাত এবং ওই সময় তো আমার ইসলামী আন্দোলনের সাথেও মিশার সুযোগ হয়েছে। ইসলামী আন্দোলন যদিও তারা এখন আমাদের সাথে নাই, অথবা মামুন ভাইয়ের যে খেলাফত, ইসলামিক দলগুলা, এদের একটা জিনিস আমাকে খুব টাচ করে, সেটা হচ্ছে এরা নির্বাচনকে বেস করে চেঞ্জ হয় না। আপনি দেখবেন বাংলাদেশের অনেক রাজনৈতিক দল নির্বাচনের ঠিক আগে এসে মাথায় একটা টুপি পরলো, হাতে একটা তসবি নিল, হঠাৎ করে আল্লাহ প্রেম নবী প্রেম বেড়ে গেল, নির্বাচন শেষ হয়ে গেল, আবার পোশাক পাল্টে গেল। ইসলামিক দলগুলো আসলে ভোটকে কেন্দ্র করে নিজেদের পরিবর্তন করেন, ওরা সারা বছরই একরকম। আপনি আমাকে দেখবেন ওই নির্বাচনী প্রচারণার সময় যে আমি এক্সট্রা করে টুপিটা লাগাই নাই, কারণ আমি সারা বছর পড়ি না, শুধু শুধু কেন পড়বো। কিন্তু এই চরিত্রগুলো অন্যান্যদের মধ্যে দেখা যায়, যেটা ইসলামিক দলগুলো এবং জামাতের মধ্যে একদমই নাই। এটা আমার খুব ভালো লেগেছে। ওকে, বিপ্লব হলো, নির্বাচনও গেল, কিন্তু গদির ওপর বসেই প্রথমেই কি জনগণকে ভুলে যাওয়া হলো কিনা? এইটা আপনার প্রথম প্রশ্নের উত্তরে আমি দিয়ে দিয়েছি। তারপরেও বলি, আসলে ওই যে শপথ গ্রহণ না করা সংস্কার করার জন্য, এর প্রথম ভুলে যাওয়া না, এটা বেইমানি করা। মানে আমি শুরু থেকেই যেটা বিশ্বাস করি, আমি তো পুরা প্রচারণায় ছিলাম, আপনি নিজেও দেখেছেন, এবং ইলেকশনটাকে মনিটর করেছি। যেহেতু আমি নির্বাচনে প্রার্থী ছিলাম না, আমি ভোটের দিন ঢাকা শহরের অনেকগুলো কেন্দ্রে ঘুরে বেরিয়েছি। সারাদিন আমার সাথে একটা আইডি কার্ড ছিল, গাড়ির পাস ছিল, পুরোটা অবজার্ভ করেছি। এবং ভোটের রেজাল্ট যখন আসা শুরু করে, আমি মনিটরিং রুমে বসেছি। আমি প্রথম 1 ঘন্টায় দেখেছি যে আমরা 200+ সিটে এগিয়ে আছি। তারপর দেখলাম 1.5 ঘন্টা রেজাল্ট আসা বন্ধ হয়ে গেল। তারপরে দেখলাম যা আগায় ছিলাম সব পিছানো শুরু করলাম। এই 1 থেকে 1.5 ঘন্টায় যে কি হলো, কিভাবে সব কিছু ম্যানেজ হয়ে গেল আমি জানি না। যেই কারণে আমি বলি এটা আসলে ম্যানেজ ভোট এবং ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী। তো ওই জায়গাটার থেকেই বলছি, এই ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী, ম্যানেজ ভোটের স্বরাষ্ট্রমন্ত্রী এবং এই সরকার ক্ষমতায় আসা মাত্র সংবিধান সংস্কার পরিষদের শপথটা না নিয়ে বেইমানি করেছে। এবং আমি যদি ধরেও নেই তর্কের খাতিরে, আমি বিশ্বাস করি না তারা 50% প্লাস ভোট পেয়েছে, আমি তর্কের খাতিরে ধরে নিলাম যেটা পুরাটাই স্বচ্ছ ভোট, বৈধ ভোট। আপনি 50% পেয়ে 70%কে কিভাবে অবমূল্যায়ন করেন? 50 বেশি না 70 বেশি? এটা বেসিক ম্যাথ।
তো আপনি এটা করতে পারেন না, এটা সরাসরি দেশের জনগণের সাথে বেইমানি করা। বিএনপি যদি শপথ নিত তাহলেও কি খুব বেশি গুণগত পার্থক্য হতো এখন যেভাবে চলছে বা না। সংসদে যে আলোচনাগুলো হচ্ছে? দুইটা পয়েন্ট আছে। একটা হচ্ছে বিএনপি যদি শপথ নিত তাহলে সংবিধান সংস্কার পরিষদ গঠন হতো, যেখানে সরকারি দল এবং বিরোধী দল একসাথে কাজ করে জুলাই সনদে যেটা স্বাক্ষর করেছিল সেই মোতাবেক গণভোটে 4টি প্রশ্নের আওতায় মানুষ যে হা ভোট দিয়েছিল ওই মোতাবেক জুলাই সনদ বাস্তবায়ন হতো। তাহলে এই পয়েন্টটা নিয়ে রাশেদ প্রধান মঞ্চে দাঁড়ায়, রাস্তায় দাঁড়ায়, মিছিল মিটিংয়ে কি বলতো, কার নামে বলতো? বিরোধী দলকে কোনো আন্দোলনের করতেই হতো না, কোনো সুযোগই থাকতো না। এক। দ্বিতীয়ত হচ্ছে যেটা আমি একটু আগেও আপনাকে বলছিলাম, অধ্যাদেশগুলো যদি আপনি বাতিল না করতেন, ধরেন বিএনপি সরকার কোনো অধ্যাদেশ বাতিল করে নাই এবং একই সাথে সাথে জুলাই সনদ গণভোটের আলোকে বাস্তবায়নে ভূমিকা রেখেছে, তাহলে বিরোধী দলের এই মুহূর্তে সংসদে কি কাজ ছিল? হামটাকে কিভাবে আমরা নিয়ন্ত্রণে আনতে পারি, কারণ এটা ছড়িয়ে যাচ্ছে। তেলের যে সংকট, এটা কিভাবে আমরা সমাধান করতে পারি। সারের দাম যে বেড়ে গেছে, এটা কিভাবে সমাধান করতে পারি। এর চেয়ে বেশি আমাদের বলার কিছু ছিল? কিছুই ছিল না। এটাই হওয়ার কথা ছিল যে জুলাই পরবর্তী বাংলাদেশ আমরা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে একসাথে এগিয়ে যাব, সরকারি দল বিরোধী দল যেই থাকুক। যেই কারণে তো আমরা নির্বাচন বয়কট করি নাই। আমরা তো চাইলে নির্বাচন বয়কট করতে পারতাম, বর্জন করতে পারতাম, করি নাই তো। কিন্তু এই জিনিসগুলো আমাদের বাধ্য করলো আন্দোলনে আসার জন্য। নতুবা আপনি দেখেন আমাদের তো আন্দোলন করার কোনো টপিকই ছিল। আমরা কি নিয়ে আন্দোলন করব, কেন করব? বাংলাদেশ যদি সুন্দর মতো চলে, দেশের মানুষ যদি ভালো থাকে, শুধু শুধু আন্দোলন করার দরকার আছে অশান্তি ক্রিয়েট করার জন্য? কে চায় আন্দোলন করতে? কে চায় সংগ্রাম করতে? কে চায় আবার নতুন করে রক্ত দিতে? প্রয়োজন নাই তো। এটাই তো হওয়ার কথা ছিল, কিন্তু বিএনপি সরকার সেটা হতে দিল না। স্বাধীনতার এত বছর পর বাংলাদেশে যে ধরনের রাজনীতি আমরা দেখে এসেছি, সরকার দল এবং বিরোধী দলের সম্পর্ক, এবং বছরের অর্ধেক দিবস আমরা হরতালও দেখেছি, এভাবে রাষ্ট্র কাঠামো এগিয়েছে। কিন্তু দেশ গড়ার জন্য তো আসলে দুই পক্ষকেই এক হয়ে দেশ গড়তে হয়। এখন যে সরকার ব্যবস্থা তৈরি হলো, আপনারা বিরোধী দল থেকে যদি তাদেরকে সহযোগিতা না করেন, তাহলেই বা বাংলাদেশের ভবিষ্যৎ কি দাঁড়াবে? তখন কি বিরোধী দল হিসাবে আপনাদের উপরেও দায় বর্তাবে না? আমরা সর্বোচ্চ সহযোগিতা করার জন্য প্রস্তুত। আমি প্রথম প্রমাণটা দিয়েছি। আমরা চাইলে ওই দিন রাতের বেলা, ভোটের দিন রাতের বেলা, আমরা যখন জামাতের অফিসের নিচে প্রেস কনফারেন্স করছি, তার আগে আমাদের শীর্ষ নেতাদের একটা বৈঠক হয়েছে। বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দেশ সামনের দিকে আগায় নিয়ে যেতে হবে, নির্বাচন বর্জন করা যাবে না। আমরা বর্জন করি নাই। এবং পরবর্তীতে তারা যখন শপথ গ্রহণ করলো না, এখন পর্যন্ত কোনো কর্মসূচিতে আপনি হরতাল দেখেছেন, অবরোধ দেখেছেন, মানুষের কষ্ট হবে এরকম কোনো কর্মসূচি দেখেছেন? দেখেন নাই। আমরা সংসদে শান্তিপূর্ণভাবে তাদেরকে ভুলগুলো ধরিয়ে দিতে চাচ্ছি, সভা সেমিনার করে ইনডোরের ভিতরে জনগণকে জিনিসটা জানানোর চেষ্টা করছি। জনগণ কষ্ট পাবে এরকম কোনো কর্মসূচি কিন্তু আমাদের নাই। আমরা সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করতে চাচ্ছি যে ভুলগুলো শুধরে চলুন, একসাথে দেশ গড়ি। এখন যদি সরকার ভুলগুলো না শুধরায়, আমাদের যদি মাইক্রোফোনের ফ্লোরই না দেয় পার্লামেন্টে, এবং যদি যা ইচ্ছা তাই করতে থাকে, তখন কি হবে? তখন দায়টা কার কাছে যায়? তখন দায়টা সরকারের উপর বর্তায়, বিরোধী দল নয়। সংসদ চলছে, যদি আপার কক্ষ, বিএনপি তার 31 দফাতেও এটা বলেছে, যদি আপার কক্ষ হয় সেই ক্ষেত্রে রাশেদ প্রধানেরও সংসদে অংশগ্রহণ করার সুযোগ তৈরি হবে। যদি হয় সেই ক্ষেত্রে সর্বপ্রথম বক্তব্য কি হবে জনগণের জন্য তার বক্তব্য? আমি তার আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে এইটা নিয়েও কিন্তু অলরেডি বিএনপি সরকার ছলচাতুরি শুরু করে ফেলেছে। আপনি জানেন কিনা জানি না, দর্শক জানে কিনা জানি না, গণভোটে যেটা বলা ছিল সেটা হচ্ছে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন হবে। অর্থাৎ ভোটের যে যত পার্সেন্টেজ পেয়েছে সেই মোতাবেক 70 ভাগ মানুষ হা ভোট দিয়েছে। যেহেতু তারা গণভোট অধ্যাদেশ বাতিল করে দিতে চায়, গণভোটকে মানতে চায় না, তারা এখন সংরক্ষিত নারী আসনের মতোই উচ্চকক্ষ আসনের ভিত্তিতে করতে চায়, যাতে তাদের আসন সংখ্যা বেশি হয়। এবং যে কোনো বিষয়ে নিম্নকক্ষে যেহেতু তাদের 2/3 পাওয়ার আছে, আসনের ভিত্তিতে করলে ওইখানেও 2/3 পাওয়ার হবে, নিমিষে তারা স্বৈরতন্ত্রের যে কোনো কিছু পাশ করিয়ে দিতে পারবে। তো এই কারণে এখানেও কিন্তু ছলচাতুরি শুরু হয়ে গেছে। যাই হোক, আপনার প্রশ্নে ফেরত আসি। উচ্চকক্ষ আসলে বিএনপি করবে কিনা জানি না, করলেও প্রকৃত উপায়ে করবে কিনা জানি না, সেটাও যদি হয়ে থাকে আমি ওখানে যাব কিনা সেটাও আমি জানি না। তবে এইবার না, ভবিষ্যৎবার বা যখনই হোক সংসদে যদি যেতে চাই বা সংসদে যদি যেতে পারি,
তাহলে মূলত আমি ওই ইনসাফ ভিত্তিক নতুন বাংলাদেশের যে স্বপ্নটা, যেটাতে আসলে আমার এই যে কৃষকরা কষ্ট পাবে না, কৃষি প্রধান দেশ আমাদের, এটা নিয়ে কাজ করতে চাই। দ্বিতীয়ত আমাদের শিক্ষা নিয়ে কাজ করতে চাই, শিক্ষার অবস্থা খুব খারাপ। তৃতীয়ত স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কাজ করতে চাই। চতুর্থত আমাদের দেশটায় পর্যটনের অপার সম্ভাবনা। এই চারটা বিষয় নিয়ে আমার কাজ করার ইচ্ছা আছে। এটার জন্য উচ্চকক্ষে যাইতেই হবে, ম্যান্ডেটরি না। নিম্নকক্ষে যাইতে হবে, ম্যান্ডেটরি না। মিনিস্টার এমপি হতে হবে, এটাও ম্যান্ডেটরি না। আমার কাজটা হচ্ছে মানুষের মধ্যে, জনগণের মধ্যে, রাজনীতিবিদদের মধ্যে, ভবিষ্যৎ পলিসি মেকারদের মধ্যে স্বপ্নগুলোর বীজটাকে বপন করে দেওয়া। আমি এই বীজটা বাংলাদেশের 64 জেলার পলিসি মেকারদের মধ্যে বপন করে দিতে চাই। আপনারা গড়ে তুলুন, আমাকে মন্ত্রী এমপি হতে হবে না, দেশটা এগিয়ে যাক। এটাই মানে আপনি আপনার পজিটিভ চিন্তাগুলো কার্যকর করতে চান, সেটা আপনি সংসদে যান বা না যাই বা না যাই। আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বাংলাদেশের রাজনীতিতে ওই যে বড় বৃক্ষের নিচে যেমন ছোট বৃক্ষ খুব বেশি বাড়ে না, তেমনি বড় দলের ছায়াতলেও ছোট দলগুলো খুব বেশি বাড়ে না। এই যে আমরা জোটের যে রাজনীতি করি, এই রাজনীতি কি ছোট দলগুলোর রাজনীতিকে আরো চেপে ধরে কিনা, এবং রাশেদ প্রধানদের মতো 2-4 জনেই একটা দলের প্রধান থাকে, বাকিদের কেউ চেনে না, এই জায়গা থেকে কি আমরা বের হতে পারবো কিনা? নিশ্চয়ই পারবো। তবে একটা পার্থক্য, জোটগত রাজনীতির পার্থক্য সংক্ষেপে আপনাকে বলি। আমরা তো একসময় বিএনপি নেতৃত্বাধীন 20 দলে ছিলাম, পরবর্তীতে যুগপৎ আন্দোলন যখন হলো বিএনপি নেতৃত্বাধীন 12 দলীয় জোটে ছিলাম। ওই সময় আমি এই জিনিসটা ফেস করতাম, এই কথাটা বলা যাবে না, এই কাজটা করা যাবে না, এই কর্মসূচি করা যাবে না, উপর থেকে যা অর্ডার আসবে এটাই মেনে চলতে হবে। জামাত নেতৃত্বাধীন তৎকালীন 8 দল, বর্তমান 11 দলে এরকম কোনো বাইন্ডিংস নেই। যেই কারণে আমার যেটা সুবিধা হয়েছে, 11 দলের কর্মসূচি ব্যতীত জাকপা যেই কর্মসূচি করতে চায়, ভারতীয় দূতাবাস ঘেরাও, জাকপা চলে গিয়েছে। জাকপা ছোট দল, ছোট সংগঠন, অল্প মানুষ, লক্ষ মানুষ নিয়ে যেতে পারেনি, 1000 মানুষ নিয়ে চলে গেছে। এবং পরবর্তীতে আমার মনে আছে যখন বাধা দেওয়া হলো, আমি বললাম ভারতীয় দূতাবাস ঘেরাও করব না, আমি ঘৃণা জানাতে জানবো, আমি একাই যাচ্ছি, একটা কালো গোলাপ নিয়ে চলে গেলাম, কাঁধে একটা বাংলাদেশের পতাকা। এটা জাকপার কর্মসূচি, 11 দল বাধা দিতে আসে না। এটা হচ্ছে সুবিধা। আপনি যেটা বললেন বড় গাছের নিচে ছোট গাছ, এটা বিএনপির সময় এটা ফেস করতাম। ঐক্যমত্য কমিশনে যাওয়ার আগে সালাউদ্দিন সাহেব শিখিয়ে দিত, এই লাইন বলতে হবে। ওইখান নিয়েই, এই বিষয়টা নিয়ে সর্বপ্রথম বিএনপির সাথে আমার যে সম্পর্কটা খারাপ হওয়া শুরু করলো, যে কেন আপনি চাপিয়ে দিবেন, আপনি মতামতই জানতে চান না, যে কি বলতে হবে মুখস্থ করিয়ে দেন। তো এই জিনিসটা জামাত নেতৃত্বাধীন 11 দলে কখনো ফেস করি নাই। এবং এই কারণে আপনি যেটা বললেন বড় গাছের নিচে ছোট গাছ, বেড়ে উঠতে খুব একটা সমস্যা হচ্ছে না, ভালো অনুভব করছি আলহামদুলিল্লাহ। একদম শেষ প্রশ্ন, আমরা অনেক পজিটিভ নেগেটিভ উত্তর নিয়েছি, একটা পজিটিভ উত্তর নিয়ে শেষ করতে চাই। এই সরকারের ন্যূনতম একটা পজিটিভ কথা বলেন, যেটা সফল হোক বা না হোক, ভবিষ্যতে যদি হয় তাহলে সফল হতে পারে। বিএনপি সরকারের খারাপ অনেক কিছু বলেছি, ভালো নাই ব্যাপারটা তা না, ভালো মন্দ মিলিয়েই তো হয়। একটা জিনিস আমার কাছে ভালো লেগেছে, যে জনাব তারেক রহমান সকাল 9টা থেকে অফিস করা শুরু করেছে, এবং উনি বাধ্য করছে সবাইকে। আমাদের এক ছোটবেলার থেকে একটা কালচার ছিল, সরকারি অফিস দুপুরবেলা যাই, সকালে গেলে কাউকে পাবো না। সো উনি নিজে যখন স্ট্রিক্ট হয়, ওনাকে দেখুন আশেপাশের মানুষ স্ট্রিক্ট হয়। এবং সেন্ট্রাল থেকে আস্তে আস্তে আমি বিশ্বাস করি এটা 64 জেলায় সকল গভর্নমেন্ট অফিসে ছড়িয়ে পড়বে। নেতৃত্ব যে দেয় তাকেই তো পথ দেখাতে হয়। তো জনাব তারেক রহমান এই পথটা দেখিয়েছে, এটা আমার কাছে ভালো লেগেছে। দ্বিতীয় পয়েন্ট, এই যে আগে যেটা দেখতাম বিশাল প্রোটোকল নিয়ে গাড়ি বহর যাচ্ছে, সব রাস্তা বন্ধ করে দিয়ে, এই জিনিসটা নিয়ে একটা পরিবর্তন এনেছেন, এটাও আমার কাছে ভালো লেগেছে। তো এরকম কিছু কিছু বিষয় আছে নিঃসন্দেহে। বিএনপি সরকার সব খারাপ করছে তা না, কিন্তু যেগুলো করছে সেগুলোর মধ্যে স্বৈরতন্ত্র এবং ফ্যাসিজমের আভাস দেখা যাচ্ছে, এটা দুঃখজনক। এর ব্যতীত বিএনপি তো 17 বছরের মজলুম দল, তাকে তো এক নিমিষে আমি ফেলে দিতে পারি না। আমার তো কষ্টই লাগে, ওখানে মজলুম কেন জালিম হবে। আমরা চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের বিএনপি মাথা উঁচু করে দাঁড়াক। ভারতের সামনে মাথা নত করা সালাউদ্দিন সাহেব এবং তারেক রহমানের বিএনপি নয়, আগের বিএনপিকে আমরা চাই। অনেক অনেক ধন্যবাদ রাশেদ প্রধান, কষ্ট করে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আমরাও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চাই, তরুণরা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে এবং সেটা হবে বাংলাদেশপন্থী রাজনীতি। আপনার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আজকের এন মোহাম্মদ প্রেজেন্টস দ্য হট সিট। প্রতি বৃহস্পতিবার রাত 11:35 আমরা হাজির হয়ে এই আয়োজন নিয়ে। আগামী পর্বে অন্য কোনো অতিথি থাকবেন আমাদের সঙ্গে। সে পর্যন্ত সবার জন্য রইল শুভকামনা। শুভরাত্রি।